আমি অনেক আগে থেকে কইতেছিলাম যে বিএনপি ভারতীয় স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে। আজ আমি সেই আত্মসমর্পণ করার টাইমলাইন আর ঘটনাগুলা প্রমাণ সহ দেখাবো। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো সত্য কিনা। এই আলাপ শুরু করতে হলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে 2025 সালের অক্টোবর মাসে। তখনও নির্বাচনের 4 মাস বাকি। তারেক রহমান মিডিয়া সাক্ষাৎকার দিতেছেন 17 বছরের মধ্যে প্রথমবার বিবিসি বাংলার সাথে। সেই সাক্ষাৎকারে তারেক রহমান 3টা কথা কইছিলেন। প্রথম কথা, বাংলাদেশ সবার আগে, আমি আমার দেশের মানুষের স্বার্থ সবার উপরে রাখবো। ইংরেজিতে কইছিলেন বাংলাদেশ কামস ফার্স্ট। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। দ্বিতীয় কথা উনি কইছিলেন অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, অবশ্যই আমি আর একটা ফেলানিকে কাঁটা তারে ঝুলতে দেখতে চাই না। এই কথাটা শুনে আমার গায়ে কাটা দিছিল। ফেলানির নাম, যে ফেলানি হয়ে গেছে বাংলাদেশে ভারতের সীমান্ত অত্যাচারের প্রতীক, সেই ফেলানির নাম তারেক রহমান উচ্চারণ করলেন, বললেন আর না। তৃতীয় কথা, ভারত যদি একজন স্বৈর শাসককে আশ্রয় দিতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হইতে চায়, সেটা তাদের পছন্দ। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, আমাকে আমার জনগণের পাশে দাঁড়াইতে হবে। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, এটা সে বলছে। আমরা পরে দেখব সে দূরত্বটা কেমন রক্ষা হইতেছে, সে কিভাবে জনগণের পাশে দাঁড়াইছে তারেক রহমান। এই কথাগুলো শুধু তারেক রহমান বলেনি, বিএনপি পুরা লিডারশিপ র্যাঙ্ক এন্ড ফাইল একই সুরে কথা বলছে। এটাই ছিল তাদের ন্যারেটিভ। আমি আপনাদের দলিল দেখাই। 2024 জানুয়ারি মাস যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন বাংলাদেশের বিজেপি সদস্য মোহাম্মদ রাইসুদ্দিন। 6 দিন পরে লালমনিরহাটে পাটগ্রামে আবার গুলি, আবার মৃত্যু। এইবার নিহত হইলেন রফিউল ইসলাম তুকলু। তো রিজভি ভাই কেসি গেটের ভিতরে বসে স্লোগান দেওয়া সবাই মাঝে মাঝে প্রেস কনফারেন্সও করতেন। উনি কইলেন বিএসএফ বাংলাদেশিদের পাখি শিকার করার মতো গুলি করে মারে, আন্তর্জাতিক আইনে এটা গুরুতর অপরাধ। ঠিক একই সময় বিএনপি স্ট্যান্ডিং কমিটি বিবৃতি দিল, এই যে এটা এখনো পাবেন ওয়েবসাইটে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলায় হয় দিল্লির সাথে শেখ হাসিনার আজ্ঞাবহ স্থায়ী রাজনৈতিক বোঝাপড়ার ফলাফল বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত হত্যার বিষয়ে নীরব থাকা। বিএসএফ বাংলাদেশের সীমান্তকে রক্তের খেলায় পরিণত করছে। এটা বাংলাদেশের জনগণকে হাঁটু গেড়ে রাখার আধিপত্যের বার্তা। ঠিক 2 মাস পরে 2024 সালের মার্চ মাসে নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন আলামিন। একই রাতে লালমনিরহাটের আদিতমারি সীমান্তে গুলি খেয়ে আহত হয় লিটন মিয়া, তাকে বিএসএফ তুলে নিয়ে গেল। পরে ভারতীয় হাসপাতালে তার মৃত্যু হইল। মির্জা ফখরুল বিবৃতি দিল, দামি সরকার আর মন্ত্রীরা চুপ করে আছে। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পর আর একজনকে তুলে নিয়ে যাওয়ার পরেও তারা একটা কথাও বলেনি। প্রতিবাদের কথা তো দূরে থাক, এই দামি সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের নাগরিকদের জীবন অনিরাপদ। ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করে না। এটা মনে রাখবেন, সীমান্ত হত্যায় হাসিনা প্রতিবাদ করেনি জন্যে সে বলতেছে ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতে দ্বিধা করে না। আমরা দেখব বিএনপি ক্ষমতায় আসার পরে কি করছে। দামি সরকার, আজ্ঞাবহ পররাষ্ট্রনীতি, খুব বড় বড় কথা, সার্বভৌমত্ব বিসর্জন। 6 এপ্রিল 2026 পাটগ্রাম ধবলসুতি সীমান্ত বিএসএফ এর গুলিতে আহত হয়েছে মিজান হোসেন, 18 বছর বয়স। পরদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি রওনা হইল। 8 এপ্রিল 2026 একই পাটগ্রাম ধাবলগুড়ি সীমান্ত বিএসএফ এর গুলিতে নিহত হইল আলী হোসেন, 49 বছর বয়স, কৃষক, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিএসএফ মৃতদেহ নিয়ে গেল। একই উপজেলায় আবার সীমান্ত হত্যা। 2024 কইছে, আবার দেখেন কি কইছে, সরকার আর তার মন্ত্রীরা চুপ। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পরেও একটা কথা বলেনি, এই সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশিদের জীবন অনিরাপদ। একই বাস্তবতা 2026, একই বিএসএফ, একই মৃত্যু, একই নীরবতা। শুধু ফখরুলের পথ বদলাইছে। তাহলে দামি সরকার কে রে বালচুন? কি এখন মুখটা বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন সীমান্ত হত্যা নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? হ্যাঁ দেখিছে, খালেদা জিয়াও একই কথা বলে। শুধু তাই না, হাসিনা পড়ার পরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি কি বোম্বাস্টিক কথা কইছিল সেটা দেখি। নির্বাচনের ঠিক 2 মাস আগে ফখরুল ইসলাম বিবৃতিতে বলল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট অনুযায়ী বিএসএফ এর গুলিতে 69টা আক্রমণে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে, 38 জন আহত হয়েছে, 60 জন আটক হয়েছে। বিএসএফ জোর করে 3399 জনকে বাংলাদেশে পুশিং করেছে। আর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরের কাছে 108 জন বাংলাদেশি জেলেকে আটক করছে। 3399 জনকে পুশিং করেছে। বিএনপি কইছিল 3399 জন মানে একটা ছোটখাটো গ্রামের পুরো জনসংখ্যা জোর করে ঠেলে দিছে বাংলাদেশে। এই হলো বিএনপির অভিযোগ ভারতের বিরুদ্ধে নির্বাচনের আগে। তখন তাদেরকে দেখাইতে হবে আমরা ভারতের বিরুদ্ধে স্ট্রং ম্যান, আমরা বিপ্লব করব ভারতের বিরুদ্ধে। এরপরে হলো 6 ফেব্রুয়ারি 2026, ভোটের 6 দিন আগে বিএনপি তাদের 51 দফা ইশতেহার প্রকাশ করলো। ইশতেহারের মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা এবি পার্টির কাছ থেকে চুরি করেছে। এবি পার্টি দেখেন তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে এই স্লোগান বারবার ব্যবহার করছে। বিএনপির সামনে এই স্লোগান মাইরা দিচ্ছে। একটা স্লোগানের লোভ সামাল দিতে পারে না, জনগণের সম্পদ, রাষ্ট্রের বিপুল সম্পদের লোভ কেমনে সামলাবে? আর একটা রাজনৈতিক স্লোগান তৈরি করতে পারে না, এতটাই দেউলিয়া ওরা। কয়েক ছবি দেখান, এরিতেছে তারিখগুলো দেখায়েন। হ্যাঁ দেখেছেন কার স্লোগান কে মারিছে? দুলায় অন্ধকার। আর একটা স্লোগান ছিল ফ্রেন্ডস ইয়েস মাস্টার্স নো, বন্ধু চাই প্রভু না। ইস্তারে কি ছিল? সীমান্তে গুলিবর্ষণ বন্ধ করতে কঠোরতম অবস্থান, হাসিনা আমলের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তির পূর্ণ পর্যালোচনা।
তিস্তার পানি, ফারাক্কা চুক্তি, এই সমস্ত বালসাল মেলা কিছু বলছিল। 2024 সালের জানুয়ারি থেকে 2026 সালের ফেব্রুয়ারি পুরো 2 বছর ধরে বিএনপির একটাই কণ্ঠস্বর, একটাই প্রতিশ্রুতি, একটাই অবস্থান। আমার সাথে তারেক রহমান নিজে বিএনপি ভারতীয় পণ্য বয়কট মুভমেন্ট করতেছে, আমরা একসাথে প্ল্যানিং করতেছি, এক্সিকিউট করতেছি। আর এই খলিলুর রহমান আমাদের সেই ভারতীয় পণ্য বয়কট মুভমেন্টের ন্যারেটিভ তৈরি করতে হেল্প করতেছেন। এই ছিল চুক্তি জনগণের সাথে ভোটের আগে। এখন প্রশ্ন, ক্ষমতা এসে এই চুক্তি কি ছুঁড়ে ফেলছে বিএনপি? আসেন এক এক করে দেখি। প্রথমে আদানি। 2025 সালে জানুয়ারি মাসে ফখরুল সাহেব বলছিলেন ক্ষমতা আসলে আমরা গত 15 বছরের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি পর্যালোচনা করব। ওই দিন ফখরুলের পাশে বসেছিল ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা রিপোর্ট উপস্থাপন করছিলেন উনি। সেই রিপোর্টের নাম ছিল বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি। এই টুকু সাহেব সেদিন স্পষ্ট করে বলছিলেন এই চুক্তিগুলো ক্লোজ টেন্ডার করা হয়েছে, আইনি প্রক্রিয়াকে পাশ কাটায় ক্ষমতাশীল দলের পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য। ক্লোজ টেন্ডার মানে অবৈধ প্রক্রিয়া, ক্ষমতা আসলে পর্যালোচনা করা হবে, বাতিল করা হবে, এটাই ছিল প্রতিশ্রুতি। নিজেরাই বলছে, আমরা বলি নাই। সে একই ইকবাল হাসান মাহমুদ টুকু শপথের দিন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলেন, স্যার আদানি চুক্তি কি বাতিল হবে? মন্ত্রীকে উত্তর দিলেন ইংরেজি, আই নিড টু ডু হোমওয়ার্ক, উই নিড টু ডু লটস অফ ব্রেনস্টর্মিং। আমাকে হোমওয়ার্ক করা লাগবে, প্রচুর ব্রেনস্টর্মিং করতে হবে, মানে মগজের ঝড় তোলা লাগবে। এই জন্য সুপুরে এদের এত পছন্দ। হ্যাঁ দেখেন, বুঝলাম না, ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। দেখেছেন ঝড় তুলতে পারে চুপ্পু, সেই জন্য ওকে এত পছন্দ। টুকু ভাই আপনার হোমওয়ার্ক লাগবে কেন? 14 মাস আগে কি হোমওয়ার্ক করেছিলেন? ক্লোজ টেন্ডার আইনি প্রক্রিয়া ভেঙে করা হয়েছে, এটা আপনি কইছিলেন। পছন্দের লোককে সুবিধা দেওয়া হয়েছে, আপনি কইছিলেন। এই তথ্য আপনার হাতে তখন ছিল। সেই তথ্য এখন 14 মাসে গায়েব হয়ে গেল? নাকি তথ্য বিরোধী দলে থাকার জন্য ছিল, মন্ত্রী হওয়ার পরে আর দরকার নাই? নাকি তখন হুদাই করেছিলেন বালসাল মানুষজনকে ভাত তাপ্পা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য? এরপরে ব্লুমবার্গ একটা রিপোর্ট প্রকাশ করলো, এখানে লেখা হইলো বিএনপি সরকার আদানি চুক্তি বাতিল করবে না, বিএনপি সরকার আদানি চুক্তি নেগোশিয়েট করবে, দাম নিয়ে দর কষাকষি হবে, চুক্তি থাকবে। বাহ, সব বরাবর হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, বুঝেছাও? বাতিলের প্রতিশ্রুতি ছিল, হইলো রিনেগোসিয়েশন, দেখাইলো মুরগি খাওয়াইলো ডাল, এই হইতেছে বিএনপি। তো এই রিনেগোসিয়েশন কি হঠাৎ 16 ফেব্রুয়ারি পরে হয়েছে? হয়নি। এই সিদ্ধান্তের প্রস্তুতি অনেক আগে থেকেই চলতেছিল, এবং সে প্রস্তুতির একটা মুখ ছিল, একটা নাম ছিল শামা ওবায়েদ। 2024 সেপ্টেম্বরে প্রণয় ভার্মার সাথে বিএনপির যে প্রতিনিধি দল বৈঠক করছিল, সেখানে 4 জন ছিল। তার একজন ছিল শামা ওবায়েদ। কে কে করছিল? ফখরুল, সালাউদ্দিন, নিতাই রায় চৌধুরী এবং শামা ওবায়েদ। এবার বুঝেছেন তো নিতাই রায় চৌধুরী কোন কোটায় সংস্কৃতি মন্ত্রী হয়েছে? ইন্ডিয়া তার ন্যারেটিভ বাংলাদেশে পুশ করে আর্ট কালচার দিয়ে, সেই ফ্রন্টে কেন নিতাই রায় চৌধুরী? বুঝেছেন তো? যাই হোক, শামা ওবায়েদের প্রসঙ্গ আছে। নিতাই রায় চৌধুরী সবসময় ইন্ডিয়ার সাথে মিটিং এ থাকে, আমি পরে আবার দেখাবো। শামা ওবায়েদ কে? বিএনপির সেক্রেটারি জেনারেল ছিল প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা। এবং গুরুত্বপূর্ণ তথ্য হইতেছে 2025 সালের নভেম্বর পর্যন্ত শামা ওবায়েদ ছিল আমেরিকান নাগরিক, 2টা পাসপোর্ট, বছরের পর বছর। এই শামা ওবায়েদ জানুয়ারি 2025 একটা সাক্ষাৎকার দিচ্ছেন। কাকে? এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ভারতীয় সংবাদ সংস্থা, বিজেপির মাউথপিস, দিল্লি ভিত্তিক। এএনআই তাকে আদানি নিয়ে প্রশ্ন করলো, কি উত্তর দিলেন? নিজের কথায় পড়ে শোনায়, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। এটা বাংলা হইতেছে, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, শিল্পায়নের জন্য ক্লিন এনার্জি দরকার। আদানি গ্রুপ আগে এসে জ্বালানি প্রকল্পে যে বিনিয়োগে আগ্রহ দেখাইতেছে, এটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, বিএনপির নেতা ভারতীয় সংবাদ সংস্থাকে কইতেছে পজিটিভ আদানির বিষয়টা। নির্বাচনের 1 বছর আগে ইস্তেহারে লেখা হলো হাসিনা আমলের বিদ্যুৎ জ্বালানি চুক্তির পর্যালোচনা করা হবে। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বলছিলেন ক্লোজ টেন্ডার অবৈধ, বাতিল হবে। ফ্রেন্ডস ইয়েস, মাস্টার্স নো। একদিকে দলের আনুষ্ঠানিক অবস্থান, অন্যদিকে দলের আরেকজন নেতা ভারতীয় মিডিয়াকে দিতেছে আদানির জন্য পজিটিভ সার্টিফিকেট। 2টা অবস্থান একসাথে চলতেছিল। সামনে বাতিলের বক্তৃতা, পিছনে আদানিকে সবুজ সংকেত। এভাবেই চলে দুই দিকে, বিএনপির দুই দিকে। সামনে এক জিনিস, গোয়াতার এক জিনিস বিএনপি। এই শামা ওবায়েদের বাবা কে ছিলেন জানেন? কে এম ওবায়দুর রহমান। ওনারা না চিনলে শামা ওবায়েদের সিলসিলা বোঝা যাবে না। কে এম ওবায়দুর রহমান কে ছিলেন? আসেন সেটা দেখি। কে এম ওবায়দুর রহমান প্রথম উল্লেখযোগ্য আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা, যে বিএনপির মহাসচিব হয়েছিলেন। এই ফজা পাগলা প্রথম বিএনপি না, আরে হাবিবুর রহমান হাবিব প্রথম বিএনপি না, ছাত্রলীগ থেকে। 1970-এর নির্বাচনে এমপি হয়েছিল, মুজিবুর আমলে প্রতিমন্ত্রী ছিল তার বাপ, বাকশালের নেতা, খন্দকার মোস্তাকের মন্ত্রী। আবার বিএনপির ভাঙ্গা আলাদা বিএনপি করেছিল 1988 সালে। এটা হয়তো অনেকে জানে না, কিন্তু মাথায় রাখেন এই শামা ওবায়েদের পরিবারে আওয়ামী সিলসিলার উত্তরাধিকার আছে। এবার আসি সীমান্ত হত্যার প্রশ্নে। শপথের মতো 12 দিন পরে প্রণয় ভার্মা সচিবালয়ে আসলে, মানে শিলং সালাউদ্দিনের দপ্তরে, সালাউদ্দিন সাহেবের সাথে দেখা করতে। বৈঠক হলো ঘন্টাখানিক। বৈঠকের পর সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সীমান্তে কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ভারতীয় পক্ষ এই বিষয়ে আন্তরিক বলে জানিয়েছেন। আরে মরে যাই, কত আন্তরিক। বেশ কিছু অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা প্রতিবেশী ভারতের সাথে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। 16 মাস আগে এই লোকই কইছিল ব্লাড স্পোর্ট, মানে ওই যে স্থায়ী কমিটির মেম্বাররা যে বিবৃতি দিছে, রক্তের খলি খেলা বলছিল এই লোক। দিল্লির নৃশংসতার অভিযোগ করছিল এই লোক, এই শিলং সালাউদ্দিন। কিভাবে সে কথা ঘুরায়, জাতিসংঘে দেওয়ার দাবি করছিল। এখন একই ব্যক্তি বলতেছে ভারতীয় পক্ষ আন্তরিক, আলোচনায় সমাধান হবে। হাসিনাও তো একই কথা কইতো,
পারস্পরিক সম্মান আর মর্যাদা, জাতিসংঘের নাম নাই, ব্লাড স্পোর্টসের উল্লেখ নাই, রক্তের হোলি খেলার উল্লেখ নাই, দিল্লির নৃশংসতার কথা নাই। 16 মাসের মধ্যে ভারত কি হঠাৎ ভালো হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ বদলে গেছে? বিএসএফ কি হঠাৎ ফুল নিয়ে সীমান্তে দাঁড়াইছে? পাখি শিকারের বদলে কি তারা শান্তির পায়রা উড়ানো শুরু করছে? কিছুই বদলায়নি, বদলাইছে শুধু পদ। বিরোধী দলে থাকার সময় যে ভাষা ছিল, ক্ষমতায় আসার সাথে সাথে সে ভাষাটা উধাও হয়ে গেছে। কেন হয়েছে সেটা তো আমরা দেখতেছি। কারণ হইতেছে ঘুটু, ইন্ডিয়ার সাথে ঘুটু। চট্টগ্রামে শিবির ভার্সাস ছাত্রদল যে উত্তেজনা, যে মারামারি এবং ঘটনা যতদূর গিয়েছে, এই বিষয়টা শিবির অসাধারণভাবে ডিল করছে। শিবিরের অসাধারণ মুভ এবং সাদিক কায়েম বিষয়টা ডিল করছেন, সরাসরি চট্টগ্রামে উপস্থিত হয়েছেন। সাদিক কায়েম যে কতটা স্মার্ট ছেলে, সাদিক কায়েম কি জিনিস, এমনি এমনি ডাকসু ভিপি হন নাই। আর সাদিক কায়েমরা হাসিনাকে পতন ঘটিয়েছেন, হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এই সাদিক কায়েমদের সাথে লাগা এত সহজটা। সাদিক কায়েম দৌড়ে চট্টগ্রাম গিয়েছেন, নিজ শহর, এবং সেখানে যে পুরো পরিস্থিতি স্মার্টলি ডিল করছেন এবং ছাত্রদল সহ পুরো বিএনপিকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এবং বিএনপি ছাত্রদল চারদিকে নাকানি চুবানি খাচ্ছে এবং অবস্থা খারাপ। দর্শক, এক কথা যদি বলি যে ইতিহাসের স্রোতধারা পাল্টে দিচ্ছে সাদিক কায়েমরা, শিবির। কিভাবে দেখেন ইতিহাসটা কেমন? ইতিহাস হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বিরোধী দলের ছাত্র সংগঠনের উপর নিয়মিত হামলা করবে, হামলা করার পর পুলিশ আবার পাল্টা বিরোধী দলের ছাত্র সংগঠনকে দৌড়াবে, ধরবে, তাদের কি মামলা দিবে, তাদের দিকে টিয়ার শেল মারবে, ইত্যাদি ইত্যাদি, এবং অভিযান চালিয়ে বিরোধী দলের ছাত্র সংগঠনকে ধরবে। এটাই বাংলাদেশের ইতিহাস, যুগ যুগ ধরে এটাই চলে আসে। কিন্তু এবারকার সাদিকে আমরা কি করেছি দেখেন, ক্যাম্পাসে প্রতিরোধ যতটুকু করা তা তো করছে এবং চারদিকে খাম্বা খাম্বা রব উঠেছে। যেহেতু এখন বিদ্যুতের অবস্থা বাংলাদেশে খারাপ, কারেন্ট থাকে না, এ কারণে চারদিকে রব একটাই যে খাম্বায় খাম্বায় লিখে দে, গুপ্ত রাজনীতির কবর দেয়। এখন খাম্বার কথা বললেই ওরা যেতে যায়। এখন ছাত্রদল কর্মসূচি নিয়েছে যে দেয়ালে দেয়ালে লিখবে যে গুপ্ত রাজনীতি চলবে না, গুপ্ত রাজনীতির কবর দেয়। কিন্তু শিবিরও বলছে যে গুপ্ত রাজনীতি চলবে না, কিন্তু সেটা শিবির লিখবে বা লিখছে খাম্বার উপর। এতে বিএনপি ছাত্রদলের অবস্থা 12টা বেজে যাচ্ছে। এখানে সাদিককে আমরা কি করেছে দর্শক দেখেন, এটা ইতিহাসে কখনো ঘটেনি। মামলা নিতে থানায় গেলে উল্টো ধরতো, পরিবারের লোকজন বিরোধী দলের ছাত্র সংগঠন নেতাদের ধরে ওখানে একটু কলা রুটি দিতে যেত, এর চাইতে বেশি কিছু ছিল না। আর এখন সাদিককে আমরা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র শিবিরের জনশক্তিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। এখানে সাদিক কায়েম নিজে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করে শিবির এই স্মারকলিপি দিয়েছে পুলিশের কাছে, পুলিশের যত একদম ঊর্ধ্বতন কর্তাদের কাছে, ডিআইজি লেভেলের কর্মকর্তাদের কাছে শিবির স্মারকলিপি দিচ্ছে এবং সাদিক কায়েমদেরকে যথেষ্ট কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে এবং আশ্বাস দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে আমরা দেখছি। শুধু তাই নয়, শিবির তথ্য প্রমাণ দিয়েছে। এই যে দেখেন যে পায়ের গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা, পায়ের গোড়ালি কেটে দিয়েছে তাকে ধরেন, স্মারকলিপি দিয়ে এসেছে, তথ্য প্রমাণ ছবি টবি দিয়ে এসেছে, পরিচয় দিয়ে এসেছে। এখন এই পুলিশ যদি না ধরে, এমনিতেই তো এই পুলিশকে এই পুলিশের উপর জনগণের প্রচন্ড ক্ষোভ, পুলিশকে বারবার জনগণ 5 আগস্টের কথা মনে করিয়ে দিচ্ছে, জুলাই আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে। তো সেখানে সেই পরিস্থিতিতে যেভাবে তথ্য প্রমাণ দিচ্ছে, তাতে পুলিশ যদি একদম নিশ্চুপ থাকে তাহলে পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়া পুলিশ সেই সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল, পুলিশ সংঘর্ষ থামাতে যথাযথ ভূমিকা পালন করেনি। আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি ছাত্রদলের সন্ত্রাসীরা তাণ্ডব করছে, পুলিশ পাশে দাঁড়িয়ে আছে। কেন ছাত্রদল সন্ত্রাসীদের উপর লাঠি চার্জ করেনি? তো এরকম তথ্য প্রমাণ সহ ছাত্রদল পারলে কিছু করুক, সেই ছাত্রদল পারলে সাহস করে দাবি করুক যে যার গোড়ালি কেটে দেওয়া হয়েছে, কারা কেটে দিয়েছে, সেই গোড়ালি কর্তনকারীদের ধরা হোক, এই দাবি করার সাহস তারেক জিয়ার অনুসারীদের নেই। দর্শক, এটা অবশ্য পুলিশের দোষ, আর কি বলবো, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা, এটা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ তোমরা কিছু বলো না, ছাত্রদল বিএনপির শক্তি পরীক্ষক, মারামারিতে যদি পারে তারা, তাহলে নিয়মিত এভাবে মারামারি তারা করে এক পর্যায়ে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস দখল করবে। কিন্তু যেহেতু মারামারি পারেনি,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের এক্সপেরিমেন্ট সম্ভবত ব্যর্থ হয়েছে। তো দর্শক, ইতিহাসের স্রোতধারা এভাবে পাল্টে দিয়েছে যে শিবির বিরোধী দল তাতে কি, তারা ভিকটিম, তারা থানায় যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে, স্মারকলিপি দিচ্ছে এবং পুলিশের কাছে জবাব চাইছে। এটা অতীতে কখনো সম্ভব ছিল না। নতুন বাংলাদেশে এটা রিয়ালিটি। অতএব বিএনপি ছাত্রদল যদি সেই পুরোনো দিনের মতো সন্ত্রাসী রাজনীতি করতে চায়, এটা বাংলাদেশে চলবে না। এবং সাধারণ শিক্ষার্থীরা সবাই এখন খাম্বা খাম্বা বলছে এবং বলছে যে সন্ত্রাসী রাজনীতি চলবে না। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভিডিও, সবকিছু ভিডিও হয়েছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ভিডিও, এগুলোর মাধ্যমে একদম স্পষ্ট যে এটা বিএনপির পরিকল্পিত ছিল এবং বিএনপির হাইকমান্ড এটা পরিচালনা করেছে। কিন্তু এক্সপেরিমেন্ট ফেল করেছে, কাজ হয়নি, পারেনি। ছাত্র দলের দু একজন কিছু ইট পাটকেল তো খেয়েছেন, তারা আবার হসপিটালে ভর্তি হওয়ার নাটক করছেন। ছাত্র দলের ছেলে যতটুকু আহত হয়েছে তাদের কাউকেই হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ভর্তি হয়েছে। এবং এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে ছাত্র দলের ছেলেরা আহত হওয়ার নাটক করে, হঠাৎ করে শুয়ে পড়ে কম্বল গায়ে দেয় হসপিটালে বেডে। এখানে কিছু ছবি আমাদের কাছে এসেছে, আহতকে দেখতে গিয়েছেন ছাত্র দলের নেতারা, এখানে হাসাহাসি করেন। এর মানে সিরিয়াস কিছু না। তো দর্শক, ছাত্র দলের কপাল খারাপ। শিবির পুলিশের কাছে যাচ্ছে এবং প্রচারণা চালিয়ে ছাত্র দলকে সন্ত্রাসী, অপরাধী, রক কাটা হিসেবে অলরেডি প্রমাণিত করেছে। ইতিহাসের স্রোতধারা পাল্টে যাচ্ছে আরো একভাবে, যে ইতিহাস বা ন্যারেটিভ ছিল এরকম, মিথ্যা ন্যারেটিভ হলো যে রক কাটা মানে শিবির, এখন ন্যারেটিভ হচ্ছে রক কাটা হচ্ছে ছাত্রদল। রামদা পার্টি, চাপাতি পার্টি, ক্রিস পার্টি কারা? ছাত্রদল। অনলাইনে ভয়াবহ প্রচারণা চলছে যাতে ছাত্রদল রক কাটা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন মিম পেজ থেকে শুরু করে বিভিন্ন শর্ট ফিল্ম, নানান কিছু এমনভাবে বানানো হচ্ছে যাতে খাম্বা, বিদ্যুৎ, রক কাটা, গোড়ালি কাটা, এরকম নানান বিষয়ে ছাত্রদল বিএনপিকে জর্জরিত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার কোপায়, ওরা শুধু কোপাকুপিতে আছে। রামদা পার্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রদল নেতা ছুরিকাঘাত করেছে এবং প্রক্টরকে আবার হুমকিও দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই বিষয়ে মাঠে নেমেছে, আন্দোলন করছে।